তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো ভাইয়া লেকচার নাম্বার 1 আর লেকচার নাম্বার 2 দেখার পরে আমরা কি পড়তেছিলাম? চ্যাপ্টারের নাম হলো পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, ঠিক আছে? পরমাণু মডেল আর কি আমাদের নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে আর কি পড়াশোনা করতেছিলাম, ঠিক আছে ভাই? নিউক্লিয়াসের মাঝখানে অনেক কিছু দেখলাম, একটু কাপাকাপি হয়, অস্থিতিশীল হয়, ভাঙাচুরা হয়, অনেক কাহিনী ভাইয়া চলতেছিল, তাই না? তো এই কাহিনী দেখতে দেখতে আজকে ভাই লেকচার নাম্বার 3-এ আসছি। আর লেকচার নাম্বার 3-এর মাধ্যমেই তোমাদের এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল যে পার্ট থাকবে, ঠিক আছে? আজকে আমাদের দিস লেকচার ইজ স্পন্সর্ড বাই এসএমসি। তো তোমাদের আজকের যে চ্যাপ্টারটা থাকবে সেই চ্যাপ্টারটা হলো তোমাদের শেষ হয়ে যাবে, হ্যাঁ? বা আর একটা লেকচার আসবে, হ্যাঁ, এরপরে আরও একটা লেকচার আসবে। সেই লেকচারে আমরা জাস্ট ম্যাথ 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 আর ম্যাথ করে যাবো, ঠিক আছে? আমরা কিছু ম্যাথ অবশ্যই করা লাগবে, তাই না? তাহলে চ্যাপ্টারের আন্ডারস্ট্যান্ডিং হবে কীভাবে, তাই না? হ্যাঁ ভাই, তাও একটা ঠিক কথা বলেছেন। তো আসো শুরু করা যাক। তো আজকে হলো আমাদের কত ভাইয়া? লেকচার নাম্বার 3, তাই তো? এটা হলো কি আমাদের লেকচার নাম্বার 3, ওকে? তো আসো স্টার্ট করা যাক। তো সবার আগে ভাই ফার্স্ট টপিকে আমাদের আইনস্টাইনস ইকুয়েশন, হ্যাঁ? এখন কথা হলো ভাই, আইনস্টাইন এসে কি বলছে? দেখো, আইনস্টাইনের খুবই ফেমাস একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হয়তো তোমরা দেখছো, আমি ফার্স্টে তোমাদেরকে ফর্মুলাটা লিখে দেখাই। সেটা তোমার ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এই ফর্মুলাটা দেখছো না? যে ভাই ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। তো বেসিক্যালি আমরা এখন এই ই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, আইনস্টাইন এই যে ইকুয়েশনটা দিছিল অনেক জায়গাতে আমরা ভাই এখন দেখছি। এখন কথা হলো এই ইকুয়েশনটা কেন দিচ্ছে, ঠিক আছে? এটা মাথায় দেবো না খাবো, কি করব? দেখো, ওই ইকুয়েশনটা কেন দিচ্ছে এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। যে আমাদের এই যে হিরোশিমা নাগাসাকি বা বিভিন্ন যে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ইয়ে, দেখো তো কত ডেঞ্জারাস ব্যাপার স্যাপার, তাই না? এক একটা দেশ আটটা দেশের ছেড়ে দেয় বেটা, আমার কাছে এত নিউক্লিয়ারের পাওয়ার আছে, তোর কাছে কিসের নিউক্লিয়ার পাওয়ার আছে? তো সেই পাওয়ারগুলো যে আসতেছে সেই এই সিঙ্গেল একটা ফর্মুলা থেকেই আসতেছে, ঠিক আছে? তো আসলে এর ফার্স্টে পরিচয় দেখা যাক ভাই। ই মানে কি ভাই? ই হলো তো আমাদের শক্তি, ঠিক আছে? না বললেও ভাই জানতাম। তাহলে ভাই আমাদের এম হলো কি ভাই? আমাদের এম হলো আমাদের ভর। আর ভাই আমাদের এই সি হলো কি ভাই? সি হলো আমাদের আলোর বেগ, ঠিক আছে? আর আলোর বেগ তো ভাই আমরা জানি কত ভাইয়া? 3 × 10⁸। তার মানে বুঝতে পারতেছো যে তুমি যদি এখানে সিম্পল কিছু গ্রামও যদি রাখো, এখানে ভাই 3 × 10⁸, তার মাথায় আবার স্কোয়ার, মানে সিম্পল একটা ভরকে তুমি যদি কোনোভাবে শক্তিতে কনভার্ট করতে পারো, এটা হিউজ অ্যামাউন্টের শক্তি দেবে, হিউজ অ্যামাউন্টে, ঠিক আছে? এই জন্য তোমার নিউক্লিয়ার এনার্জিগুলো জেনারেলি এত বেশি ডেডলি হয়। এখন কথা ভাই, এই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার ভাই আমাদের দেখি কোথায় ভাই? এর কাজটা কি? তো ব্যাপারটা হলো ভাই, তোমার যে কোনো ধরনের রিয়াকশনে, ঠিক আছে, যে কোনো বিক্রিয়া, ঠিক আছে, যে কোনো বিক্রিয়া, ঠিক আছে, যে কোনো বিক্রিয়া, হ্যাঁ? ধরো যে কোনো বিক্রিয়া বলতে ধরো তোমার তাপ উৎপাদী হতে পারে, তাপ হারি হতে পারে, আমাদের রিয়েল লাইফের বডিতে যে কোনো ধরনের বিক্রিয়ায় যদি হয়, ঠিক আছে, যে কোনো বিক্রিয়াতে তোমার হয় কি ভাই? নিউক্লিয়াসের মধ্যে কিছু না কিছু চেঞ্জেস আসে, ঠিক আছে? যে কোনো বিক্রিয়ায় নিউক্লিয়াসে পরিবর্তন ঘটে, ঠিক আছে? যে কোনো নিউক্লিয়াস, যে কোনো ধরনের বিক্রিয়াতে হয় কি ভাই? তোমার নিউক্লিয়াসে যে একটা চেঞ্জেস আসে, ঠিক আছে? এখন ভাই নিউক্লিয়াসের চেঞ্জেসের মানেটা কি? নিউক্লিয়াসের চেঞ্জেসের মেইন যে ব্যাপারটা হলো, মানে কি তোমার ভরে কিছু না কিছু চেঞ্জ হয়। ধরো নিউক্লিয়াসের ভরে কিছু না কিছু তোমার একটু ইফেক্ট পড়ে। এখন ভাই ইফেক্টের মানেটা কি? ধরো ব্যাপারটা হলো, তোমাকে আমি নর্মাল একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো সকাল থেকে রাত পর্যন্ত, তাই না, কী লেভেলের তোমরা খাবার খেয়েই যাচ্ছ, ভালো কথা, খাও, সমস্যা নেই। এখন যে খাচ্ছ, ধরো তোমাকে আমি দিলাম 1 কেজি মিষ্টি, তুমি সব খেয়ে নাই করে দিলা, এখন কই গেল ভরটা? কোথায় গেল? তুমি যদি দাঁড়াও, ধরো তুমি যদি 1 কেজি মিষ্টি খাও, তুমি যদি ওয়েট মেশিনের উপর দাঁড়াও, তাহলে দেখবো হয়তো তোমার ওজন হয়তো বা 200 গ্রামের মতো বাড়ছে। এখন বাকি 800 গ্রাম কই গেছে? বাকি 800 গ্রাম হয়েছে কিংবা তোমার বডি এনার্জি হিসেবে নিয়ে নিছে। তার মানে কি প্রতিটা বিক্রিয়াতেই তোমার ভর যে কিছু না কিছু কোনো জায়গা থেকে তুমি যে মিসিং দেখো, ওটা এমন না যে ম্যাজিক হয়ে, ঠিক আছে, সেটাকে অন্য একটা পোর্টালের মাধ্যমে অন্য ইউনিভার্সে পাঠিয়ে দিচ্ছে, এমন কোনো কিছু না। এটা শক্তি আকারে এই ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ারে তোমার বডি থেকে মিশে গেছে। তো মানে ব্যাপারটা কি এখান থেকে তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হলো যে 2 ধরনের বিক্রিয়া আছে, একটা তাপ উৎপাদী, একটা তাপ হারি। দেখবে খাওয়ার পরে খালি গা ঘামাইতেই আছে, তাই না? তাপ উৎপাদী হইতেছে, তাই না? তাপ উৎপাদন হচ্ছে। দেখবে যারা অনেক বেশি ঘামায়, মানে খায়, তো দেখবে এই গরমের মধ্যে, ঠিক আছে, জাস্ট চারদিক থেকে আমার ঘাম পড়তেছে। তার মানে কিভাবে আমার তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশনে, তাপ উৎপাদী বিক্রিয়াতে, ঠিক আছে, তাপ উৎপত্তি বিক্রিয়াতে হয় কি ভাই? তোমার তাপ উৎপত্তি বিক্রিয়াতে আমার কি এনার্জিটা বাইরে বের হয়। এখন কথা হলো ভাই, এনার্জিটা যখন বাইরে বের হয়, ধরো তোমার এটা কি বিক্রিয়কের সাইড, আর এটা তোমার ধরো উৎপাদের সাইড, ঠিক আছে? ধরো তুমি এখানে বিক্রিয়ক থেকে উৎপাদে গেলা, বিক্রিয়ক থেকে উৎপাদে গেলা,
আর ধরো তোমার এখানে কি হয়েছে ভাই, এখানে আমার সাথে কি সাথে ধরো তোমার কিছু তাপও বের হয়েছে, এটাই তো ভাই তাপ উৎপাদী। ধরো তুমি এখানে খাইলে 100 কেজি মিষ্টি, সরি 100 কেজি তো খাবার মারাই যাবা, ধরো তুমি এখানে 1 কেজি মিষ্টি খাইলা, ধরো তোমার বডিতে দেখলাম মাত্র 200 গ্রাম বাড়ছে, বাকিটা তুমি কি ঘাম ঠাম আকারে তারা বডিতে এনার্জি নিছে, মানে 800 গ্রাম তুমি কি বাইরে বের করে দিছো। তার মানে কি উৎপাদে দেখা গেছে কি উৎপাদের ভরটা বিক্রিয়কের ভর থেকে কমে গেছে, উৎপাদের ভরটা বিক্রিয়কের ভর থেকে কমে গেছে না, জি ভাই। আর বাকিটা কি আমাদের শক্তি হিসেবে গেছে, কেমনে গেছে ভাই, আমার ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার ইউজ করে চলে গেছে। তার মানে তাপ উৎপাদী বিক্রিয়াতে একটা জিনিস খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, সেটা কি আমার উৎপাদ, যেটা কি ইংলিশে বলা যায় প্রোডাক্ট, তাই না। প্রোডাক্টের যে ভরটা সেটা ভাই রিয়াক্টেন্টের ভরের থেকে কম হয়, কারণ কি ভাই বাকিটা কি শক্তি আকারে বের হয়ে গেছে। তারপর যদি ভাই তাপহারিতে আসেন, যেখানে ভাইকে আমার বাহির থেকে শক্তি দেওয়া লাগে, তাই বুঝতেই পারতেছো তুমি যখন বাহির থেকে শক্তি দিবা তার মানে অবশ্যই এটাকে নিজের মধ্যে নিয়ে নিবে, তাই না। তুমি যদি এটা উল্টাভাবে চিন্তা করো যে তুমি যদি শক্তিটা তুমি যদি আবার ধরো তোমার ডক্টর স্ট্রেঞ্জের মতো একটা মেশিন বানালে, আর ধরো তুমি এরকম করে যে মনে আছে কি থরের সিনটাতে ওই বারবারও একটা বিয়ার খাচ্ছিল আই গেস, আর স্ট্রেঞ্জ আর কি ডক্টর স্ট্রেঞ্জ আর কি বারবার ওর বিয়ারটা আবার কেউ জানে সেটা রিফিল করে দিচ্ছিল। তার মানে কি ভাই আগের জায়গাটা আবার ব্যাক আনতেছে, তার মানে কি ভাই তুমি যদি জিনিসটাকে ব্যাক হিসেবে যদি চিন্তা করো, তাপ হারিতে হবে কি, যেহেতু বাইরে থেকে তাপ দিছো, তার মানে ভাই তোমার উৎপাদ বা যেটাকে প্রোডাক্ট বলে, প্রোডাক্টের ভরটা কি তোমার ভাই বিক্রিয়কের থেকে বেশি হবে, কথা বোঝা গেছে, জি ভাই ক্লিয়ার। তার মানে ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার ভাই আমাদের ভালোই মেলা কাজটা আমাদের করে দিতেছে। জি, এবার আসলে তোমাদেরকে আমি আরেকটু বুঝাই যে তোমাদের মাঝখানে কোশ্চেন মানে মনে কোশ্চেন আসা উচিত যে ভাইয়া নিউক্লিয় এনার্জি, নিউক্লিয় শক্তি, এই শক্তিটা পাচ্ছে কই থেকে। বুঝলাম আপনার কিছুক্ষণ আগে আপনি লেকচার 2-তে দেখাইলেন যে আপনার পুরো নিউক্লিয়াসটা ধরে রাখছে, কিন্তু কথা হলো যে ও কীভাবে নিউক্লিয়াসে এত হিউজ অ্যামাউন্টের একটা শক্তি পাচ্ছে, যেখানে প্রোটন লিটারালি অনেক কাছাকাছি, তাই না, 10⁻15 মিটার এত কাছাকাছি, তারপরেও বিকর্ষণ সহ্য করে থাকতেছে। ওই নিউক্লিয়ার এনার্জির সোর্সটা কোথায়, ঠিক আছে। তোমার কাছ থেকে টাকা পয়সা কীভাবে আসলো, হ্যাঁ, এখন ধরো তোমরা স্টুডেন্ট বয়সে কেউ যদি হঠাৎ করে গাড়ি কিনো, তাহলে বাপ মা বলবে না বল টাকা চুরি করছিস কই থেকে, ঠিক আছে, কারণ কি তোমাদের কাছে তো ভাই কোনো সোর্স নাই। এখন ব্যাপারটা বুঝতে হবে যে এর কাছে সোর্সটা ভাই আমার আসছে কোথা থেকে। তবে আমার একটা হিলিয়ামের নিউক্লিয়াস দেওয়া, জি ভাই আমার হিলিয়ামের নিউক্লিয়াস দেওয়া, দেখা যাচ্ছে ভাই এখানে প্রোটনের সংখ্যা কত বলো তো ভাই, এখানে আমার প্রোটনের সংখ্যা হইল 4, আর ভাই এখানে আমার সরি এখানে ধরো তোমার হলো কি ভর সংখ্যা হলো আমার 4, আর ভাই আমার প্রোটন সংখ্যা হলো কত 2, তাই না, প্রোটনের সংখ্যা হলো কত ভাই আমার 2, প্রোটনের সংখ্যা হলো কত ভাই আমার 2। তার মানে ভাই যেহেতু আমার প্রোটনের সংখ্যা এখানে 2, ভর সংখ্যা আমার এখানে 4, তার মানে ভাই আমার নিউট্রনের সংখ্যা কত হবে 2 হবে, তাই না, নিউট্রনের সংখ্যা কত ভাই আমার এখানে 2 হবে। ঠিক আছে ভাই, খুব নতুন কিছু বললেন। আচ্ছা এখানে ভাই নিউট্রনের সংখ্যা কত হবে আমার 2। আচ্ছা এখন আমাদের ব্যাপারটা কি, তোমাদের কিছুক্ষণ আগে ভাই দেখাইছে যে একটা প্রোটন বা একটা নিউট্রনের ভর কত, বা একটা প্রোটন বা নিউট্রনের ভর আপনি ভাই কিছুক্ষণ আগে দেখাইছিলেন যে প্রোটনের ভর আপনি বলছিলেন যে 1.0072 AMU, তাই না। আমি যদি AMUতে চিন্তা করি 1.0072 AMU, আর ভাই নিউট্রনের ভর কত, ভাই নিউট্রনের ভর হলো আপনার 1.008, কত জানি দেখছিলাম বলেই গেলাম, আমি যে 88, হ্যাঁ ইয়েস 1.0088 AMU, যদি তোমাদের একটা কোশ্চেনে দেওয়া থাকবে, বাট তারপর আমি একটা ভ্যালু ধরে নিয়ে করতেছি, ঠিক আছে, জি ভাই। এখন তুমি যদি এখানে এই যদি প্রোটন আর নিউট্রনের ভরটা তুমি যদি আলাদা করে মাপতে যাও, প্রোটন আর ভরটা যদি নিউট্রনের ভরটা তুমি যদি আলাদা করে মাপতে যাও, ঠিক আছে, নিউক্লিয়াসের ভরটা তুমি যদি মাপতে যাও, হ্যাঁ নিউক্লিয়াসের ভর তুমি যদি মাপতে চাও, ঠিক আছে, যেটাকে আমরা কাইন্ড অফ লাইক বলতে পারি তোমার থিওরিটিক্যাল বলা যায়, ঠিক আছে। থিওরিটিক্যাল মানে কি তুমি এখানে আসলে মাপতেছো, হ্যাঁ তুমি থিওরিটিক্যাল আসলে তুমি এখানে যোগ করে দেখতেছো যে আসলে এটা কত হওয়া উচিত। তবে খুবই সিম্পল কথা যে আমার এখানে 2টা প্রোটনের সাথে এই নাম্বারটা আমার গুণ যাবে, তাই না, 2 × 1.0072, আর এই নিচে ভাই আপনার যাবে কি 2 × 1.0088, তাই না। এটা কি থিওরিটিক্যাল মানে কি তুমি এখানে যোগ করে পাচ্ছ, গুণ যোগ করে পাচ্ছ, ঠিক আছে। এখন তুমি যখন গুণ যোগ করে এই দুইটাকে যখন কোল্যাব করবা তখন কেমন একটা ভ্যালু আসবে, ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই এটা তো 1 না, এটা হবে আপনার 1 না, তার মানে কি 4.00 সামথিং আসবে, তাই না। 4 পয়েন্টের পরেও কিছু ভাই ডিজিট থাকবে, 4 পয়েন্টের পরেও ভাই কিছু ডিজিট থাকবে, অ্যাটলিস্ট এটা 4-এর থেকে বড় হবে। কিন্তু ভাই দেখা গেছে আমরা যখন এখানে দেখলাম যে এখানে ভর সংখ্যাটা কিন্তু ভাই 4ই আছে, তার মানে ভাই থিওরিটিক্যালে দেখাইলো একটা,
রিয়েল লাইফে তুমি যদি পুরা নিউক্লিয়াসটা তুমি যদি বের করে যদি মাপতে চাও, তখন দেখবা, ধরো তুমি একটা ওয়েট মেশিনে মাপতেছো, তখন দেখবে এটা জাস্ট 4ই আছে। কিন্তু তুমি যদি আলাদা আলাদা করে তুমি যদি এভাবে বের করো, তখন দেখবে এটা 4 পয়েন্ট সামথিং আছে। তার মানে ভাইয়া এখানে বুঝতে যাচ্ছে যে এখানে ভাই আপনার এম থিওরিটিক্যালের ভ্যালুটা প্র্যাকটিক্যালের থেকে বড়, ঠিক আছে? প্র্যাকটিক্যাল মানে তো বুঝো, তাই না? ল্যাবে যে আমরা প্র্যাকটিক্যাল করি, তাই না? মাপামাপি করি, হ্যানত্যান করি। তার মানে কি ভাই, এটার আপনার যে থিওরিটিক্যাল মানে তথ্যীয় যে ভ্যালুটা, সেটা প্র্যাকটিক্যাল বা বাস্তব ভ্যালুর থেকে কীভাবে বড়। এখন কথা হইলো এই ভরটা কোথায় গেছে, ঠিক আছে? কিছু তো গড়বড় হয় না, এখানে কিছু তো গড়বড় আছে যে ভাই এই মাঝখানের ভরটা কোথায় গেছে। সেই ভরটাই আসলে তোমার হলো ডেল এম সি স্কোয়ার হয়ে শক্তি হয়ে নিউক্লিয়ার শক্তি হয়ে পুরা নিউক্লিয়াসটাকে কীভাবে বেঁধে রাখছে। বুঝা গেছে? জি ভাইয়া, ক্লিয়ার? যে ভরে এখানে যে আমরা একটু ত্রুটি বা মাস ডিফেক্ট দেখতেছি, এটা আসলে ভাই কি, এটা আসলে তোমার পুরো নিউক্লিয়াসটাকে বেঁধে রাখতেছে যাতে সবাই পালায় না যায়। বুঝা গেছে? আর ভাই ভ্যালুটা অবশ্যই শক্তিটা অনেক বড়, বুঝতেই তো পারতো, সি স্কোয়ার 3 × 10⁸ আবার স্কোয়ার, ওকে? সো বিশাল। তো আসো তোমাদেরকে আমি এটা আরও একটা অ্যাঙ্গেলস থেকে দেখাই, ঠিক আছে? এটাকে দেখার আরও একটা অ্যাঙ্গেল আছে। এই থিওরিটা ভাই খুব মজার। আমি যখন শুরুতে পড়াইতাম, তখন আমার এই ইলেকট্রনের এই থিওরিটা নিয়ে, ঠিক আছে, কিছু আমাদের রেসপেক্টেড বুয়েটের বড় ভাইরা এসে আমার সাথে যে কী গ্যাঞ্জামটা লাগাইছিল, ঠিক আছে, যাই হোক, বাট বুঝাতে পারছে কিনা কাজ জানি না। তো আসো দেখাই। সো ইলেকট্রনের যে ব্যাপারটা হলো, ঠিক আছে, ইলেকট্রনের যে ব্যাপারটা হলো সেটা হলো, ধরো তুমি যদি আমাকে বলো, দুইটা শেলের কথা বললাম, ধরো তোমার একটা n = আছে, আর ধরো তোমার একটা n = 1 আছে। জি ভাইয়া বুঝলাম। এবার ধরো তোমার এখানে একটা ইলেকট্রন আছে, ধরো এখন ইলেকট্রনটা তোমার এখান থেকে এখানে লাফ দিয়ে পড়বে। সবাই জানে যে ভাই আমাদের n = অসীমে শক্তি কত থাকে ভাই? শক্তি থাকবে 0 ইলেকট্রোভোল্ট। আর ভাই আমাদের 1 নম্বর শক্তি স্তরে থাকে -13.6 ইলেকট্রোভোল্ট। জি ভাই, ভাই বুঝাইতে এটা কী চাচ্ছেন এখনই বলবো। দেখো, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে বলো তো বাবা একটা ইলেকট্রনের ভর কত, বলো ভাই ইজি, একটা ইলেকট্রনের ভর হলো আপনার 9.11 × 10⁻31 কেজি, ঠিক আছে? একটা ইলেকট্রনের ভর কত ভাইয়া? 9.11 × 10⁻31 কেজি। জি, এখন আমি তোমাকে যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, কোশ্চেনটা খুব ভালো করে বুঝবা যে অসীমে যখন ছিল, মানে অসীমে তো আর ফ্রি আছে, তাই না? কারোর সাথে কোনো রিলেশন নাই, কিছু নাই, তাই না? নিজের মতো বিন্দাস অসীমে, তাই না? মানে কারোর সাথে কোনো ধরনের রিলেশনে নাই, কিছু নেই। আচ্ছা, অসীমে যখন বা ফ্রি ইলেকট্রনটা যখন ছিল, ওর কাছে তো ভাই শক্তি ছিলই না। কি বললাম? ওর কাছে তো ভাই শক্তি ছিলই না, 0 না? এখন কথা, তুমি 0 থেকে ওইটাকে নেগেটিভে আনছো কেমনে? মানে ওর কাছ থেকে ভাই তুমি শক্তিটা বের করছো কেমনে? আমার কথা বোঝা গেছে? যার কাছে শক্তি কখনো ছিলই না, তুমি তার কাছ থেকে কিভাবে শক্তি বের করতে পারো? মানে ধরো তুমি একজনের টাকা দিয়ে ধার দিলে, এখন ওই বললো যে ভাই তুই আমার ঘর বাড়ি সব দেখে নে, আমার কাছে কোনো টাকা নেই। এখন কথা হলো ভাই ওর কাছে টাকা কেমনে বের করা যায়? একটু চিন্তা করো তো, নিজেকে একটু প্রাচীনকালের মহারাজা রাজার মতো চিন্তা করো। তাহলে ভাববা যে ঠিক আছে ভাই, যদি আমি প্রাচীনকালের মহারাজা রাজা হইতাম, অনেক মুভিতে দেখছি তাই না, বাহুবলী হ্যান ত্যান, ওখানে কী হতো ভাই, ওদের বাসা থেকে সব সোনা টোনা সব চুরি করে নিয়ে আসা হইতো। মানে কি, চুরি তো না, সব সোনা দানা কি নিয়ে আসা হইতো। মানে কি, তুমি ওখানে বেসিক্যালি টাকার জায়গায় সোনা নিয়ে আসতেছো, এখানে মানে গোল্ড নিয়ে আসতেছো। এখানে ভাই তোমার সেম শক্তি তো নিতে পারবে না, করবে কি, তোমার কাছ থেকে ভর নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তোমার কাছ থেকে কি না, ভর। মানে এটা হলো কাইন্ড অফ লাইক যে তোমার কিডনি বিক্রি করে আইফোন কেনার মতো, ঠিক আছে? মানে কি তোমার কাছ থেকে ভাই কিছু না কিছু ভর নিয়ে নেওয়া হবে। তার মানে এখান থেকে যখন এখানে গেছে, তার মানে কি ভাই ওর কাছ থেকে কিছু ভর নিয়ে নেওয়া হয়েছে। এখন ভাই কতটুকু ভর নেওয়া হয়েছে সেটা ভাই বুঝবো কেমনে? আসলে আমাদের কাছে একটা ফর্মুলা আছে, তাই না? E = del m c স্কোয়ার। এখানে ভাই শক্তির গ্যাপ কত ভাই? এখানে আমার শক্তি হলো, ফার্স্টে ফর্মুলা কি ভাই? ফার্স্টে ফর্মুলা হলো আমার E = del m c স্কোয়ার। আমরা আসলে দেখবো যে কতটুকু ভরও দিছে ভাই। দেখো এখানে এনার্জি ডিফারেন্স কত ভাই? 13.6 ইলেকট্রোভোল্ট, তাই না? 13.6 ইলেকট্রোভোল্ট। তুমি এখন চাইলে এটাকে জুলে কনভার্ট করতে পারো, ঠিক আছে? আচ্ছা, যদি জুলে কনভার্ট করতে চাই, এটা ভাই 1.6 × 10⁻19 দিয়ে ভাই আমার গুণ যাবে, এটা যাবে কত ভাই? আমার del m c স্কোয়ারের ভ্যালু হবে কত ভাই? 9.11 × 10⁻31 কেজি। এখন তুমি যদি এটাতে যদি ভাগ দাও, তাহলে তোমার এখান থেকে আসবে কত ভাই? del m ডিভাইড দিলে তুমি একটা ভ্যালু পেয়ে যাবে। দেখো ভ্যালুটা তোমার কিছু না কিছু আসবে, ঠিক আছে? তার মানে ভাই আপনি এখানে বলতে চাচ্ছেন কি, যে এইটার যে ভরটা ভাই, উপরে যে ভরটা লেখা আছে, সেই ভরটা হলো আপনার একটা মুক্ত ইলেকট্রনের। এটা ভাই কার ভর? এটা হলো আপনার একটা মুক্ত ইলেকট্রনের ভর। এটা ভাই কার ভর? এটা একটা মুক্ত ইলেকট্রনের ভর। কিন্তু এখানে যে ডেলেমটা আছে, কিন্তু ভাই একটা বাউন্ডেড, ঠিক আছে, যে ভাই বন্ধনে আবদ্ধ, তার ইলেকট্রনের ভরটা ভাই কত হবে? সেটা কোনোদিনই 9.11 × 10⁻31 হবে না। সেখান থেকে আমার এই ডেলেমের জিনিসটাও বাদ দিতে হবে, যেটা মানে কাইন্ড অফ লাইক ওর কিডনিটা, ঠিক আছে? এখানে ধরো ওর কাছে
আইফোন ছিল না, এখানে যখন আইফোনে আসতে যাচ্ছে একটা করছে কি কিডনি বলে সমস্যা নেই, আমার কিডনি তো এখন কাজে লাগতেছে না, তুই নিয়ে নে আমার একটা আইফোন দে। বুঝে গেছে? জি ভাই, আশা রাখি বুঝতে পারছো। তার মানে নিউক্লিয়াসের ভিতরে শক্তি না থাকলেও সবাই কিন্তু দেখছো যে ব্ল্যাক মার্কেটের মতো তোমার ভর আদান প্রদান করে কিন্তু ঠিকই নিজেদের কাজ চালায় নিতেছে। বুঝা গেছে? ওকে, আচ্ছা ঠিক আছে, সবার কি কালোবাজারি চলতেছে। তার মানে তোমরা ভাই অলরেডি ভর ত্রুটির জিনিসটা বুঝতে পারছো। তোমাদেরকে যদি আমি একটা ডায়াগ্রামেটিক্যাল ভিউতে যদি তোমাকে দেখাই, সেটা হলো যে তোমার যে কাইন্ড অফ লাইক একটা পাল্লার মতো, তাই না? একটা কাইন্ড অফ লাইক একটা পাল্লার মতো তুমি বলতে পারো, ঠিক আছে? যে ধরো তোমার বোঝা যাচ্ছে ভাই ওই পাল্লাটা একটু ভারী, তার মানে এখানে যে তোমার যে প্রোটন প্লাস নিউট্রনের যে ভরগুলা, এটা কি ভাই আমার আলাদা করে বের করা হয়েছে, ঠিক আছে? আলাদাভাবে বের করা হয়েছে, আলাদাভাবে মানে কি যে তুমি কিছুক্ষণ আগেই দেখলা ভাইয়া থিওরিটিক্যাল যে ভ্যালুগুলো ছিল গুণ করে আছে 2 ইন্টু এত 2 ইন্টু এত আলাদাভাবে বের করা হয়েছে। আর এখানে যে তোমার প্রোটন প্লাস নিউট্রনের যে ভরটা তুমি এখানে বের করছো, মানে নিউক্লিয়াসের ভরটা, এটা কি ভাই তোমার একসাথে বের করা হয়েছে, মানে যখন সবাই একসাথে একটা নিউক্লিয়াস আকারে ছিল তখন তুমি সেটার ভরটা বের করছো। দেখাই যাচ্ছে ভাই এখানে অবশ্যই আপনার কি ভরের কিছু না কিছু ডিফারেন্স আছে, যেটাকে আমরা ডেলেম বলি। আর এই যে ডেলেমটা যেটা তুমি দেখতেছো, এটা কি বলা হয় ভাই? মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। এই ডেলেমটাকে কি বলা হয় ভাই? এই ডেলেমটাকে বলা হয় আপনার ভর ত্রুটি। তোমার মনে কোশ্চেন আসতে পারে না কিরে এই মাঝখানের এত পয়েন্টের যে ভরটা, এটা গেল কোথায়? ভাইয়া পয়েন্টের ভর কিন্তু বারবার বলতেছে, এটা কিন্তু কম কথা না। কারণ কি, তুমি কিন্তু ভাইয়া সি স্কোয়ারের সাথে ডিল করতেছো, ওরে দিয়ে তুমি যদি গুণ দাও, তুমি যদি 3.8 ইন্টু 10⁸ হোল স্কোয়ারের সাথে 0.0004-এরও যদি গুণ দাও, ও কিন্তু একটা বড় বিশাল বড় ভ্যালু নিয়ে আনতে পারবে, ঠিক আছে? সো এখানে ভাই পয়েন্ট মানে অনেক বড় ব্যাপার, বুঝতে পেরেছ? জি ভাই বুঝলাম। এইবার তোমাদের কাছে আসি যে ভাইয়া বন্ধন শক্তি কি, ঠিক আছে? বন্ধন শক্তি ব্যাপারটা কি? তো অনেকে ভাই বুঝেই গেছে যে ভাই E=del mc স্কোয়ারের যে শক্তিটা, E=del mc স্কোয়ারের যে শক্তিটা, সেটা কি ভাই আপনার পুরা নিউক্লিয়াসে নিউট্রন বলেন প্রোটন বলেন সবাইকে কি ভাই আপনার এক জায়গাতে আবদ্ধ করে রাখছে। বুঝে গেছে? তার মানে এখানে তোমার হলো বন্ধন শক্তি কি জিনিসটা? বন্ধন শক্তিটা এখানে তোমার জাস্ট আমি ফর্মুলাটা লিখে দিতেছি, সেটা হলো যে E= বা এটাকে কাইন্ড অফ লাইক বলা যায় বাইন্ডিং এনার্জি, ঠিক আছে? এখানে ভাই তোমার বাইন্ডিং এনার্জিটা হলো del mc স্কোয়ার, ঠিক আছে? ওই তোমার নিউক্লিয়াসের যে হালকা যে ভর ত্রুটিটা ছিল ওইটা দিয়ে ও করছে কি প্রতিটা নিউক্লিয়নটাকে নিজেদের মধ্যে বেঁধে রাখছে। বুঝা গেছে? আর তুমি দেখলা ইলেকট্রন ওখানে কীভাবে নিজের শক্তি দিয়ে দিল, আর তুমি সেমভাবে দেখলা যে কীভাবে নিউক্লিয়নসগুলাও তাদের নিজেদের মধ্যে শক্তি ভর হিসেবে দিয়ে দিয়ে হইলেও পুরো জিনিসটাকে কীভাবে হোল্ড অন করে রাখছে। হ্যাঁ, মানে পুরো বাংলা সিনেমা চলতেছে আর কি, কাইন্ড অফ লাইক বলা যায়, ঠিক আছে? বাইন্ডিং এনার্জি। ওকে, আচ্ছা। এখন কথা হলো বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি, এইটা বের করার কিছু তো মানে প্রসিডিউর থাকবে, যেভাবে থাকবে আসলে দেখাই দিই। তা প্রথম কথা হলো ভাইয়া, তোমার যদি ডেলেমটা, ঠিক আছে, তোমার যদি ডেলেমের যে ভ্যালুটা বা এককটা যদি কেজিতে থাকে, ঠিক আছে, ডেলেম যদি ডেলেম যদি তোমার ভাইয়া কেজিতে থাকে, ঠিক আছে, ডেলেম যদি কেজিতে থাকে তাহলে হবে কি, বা ডেলেম যদি আমার কেজিতে থাকে, ঠিক আছে, ডেলেম যদি ভাই আমার কেজিতে থাকে, তখন এনার্জি বের করার যে ফর্মুলাটা সেটা হলো তোমার ডেলেম রে ভ্যালু তো বসাবা, যেভাবে বসাইলাম, আর তুমি এখানে সি স্কোয়ারে সির ভ্যালুটা ডিরেক্ট বসাই দেবা 10⁸, আর এখানে তোমার হলো স্কোয়ার, ঠিক আছে? এরকম করে দিলে তোমার জাস্ট মানে নর্মাল প্রসিডিউর যেভাবে তুমি আর কি বের করো সেভাবেই আর কি ভাই তোমার বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার কি ভ্যালুটা ভাই জুলে আমার চলে আসবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এভাবে পরেরটা আসো, যেইটা আমরা খুব বেশি ইউজ করবো, ঠিক আছে? এটা তো ভাই বুঝলাম কনভেনশনালে, বাট এইটা আমরা ভাই খুবই বেশি ইউজ করব। তোমার যদি ভাই ডেলেম যদি তোমার, ঠিক আছে, ডেলেম যদি AMU-তে থাকে, ঠিক আছে, ডেলেম যদি AMU-তে থাকে, ঠিক আছে, AMU-তে থাকবে, আর তুমি দেখবা ডেলেম তোমার AMU-তেই থাকবে। দেখবা প্রোটনে ভর দেবে, যে দেখছো না 1.000 AMU AMU AMU। এখন কথা হলো উই কেসেও কি তুমি 3.10⁸ দিয়ে গুণ করবা? না, উই কেসে ভাই তুমি করবা না। ডেলেম যদি ভাই তোমার AMU থাকে তখন তুমি এনার্জি বের করবা কিভাবে? ডেলেমের সাথে তখন তুমি গুণ দিবা 931.5 এই সংখ্যাটা দিয়ে তুমি গুণ দিবা, ঠিক আছে? তাহলে ভাই এটা দিয়ে তুমি যদি গুণ দাও
তাহলে ভাই দেখা যাবে কি, তাহলে ভাই দেখা যাবে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা আসবে মেগা ইলেকট্রোভোল্টে। কি বললাম, তোমার যে অ্যান্সারটা আসবে সেটা আসবে কীভাবে, মেগা ইলেকট্রোভোল্টে। তার মানে ভাই কেজিতে যদি থাকে নর্মাল, আর যদি ভাই তোমার এমইউতে থাকে তখন কি তুমি জাস্ট 931.5 মেগা ইলেকট্রোভোল্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিবা। তার মানে ভাই আমরা এখান থেকে বুঝতে পারি সেটা কি, যে আপনার 1 এমইউ মানে 931.5 মেগা ইলেকট্রোভোল্ট। মেগা ইলেকট্রোভোল্ট আশাটা কি জুলে নিতে পারো, 1 ইলেকট্রোভোল্ট মানে কি 1.6 × 10⁻19, আর 1 মেগা মানে কি এটা কারো 10⁶ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবেই। ওকে, আসো এবার আসি ভাই বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন মানেটা কি। মানে ব্যাপারটা হলো যে তোমার ডেফিনেশনেই বুঝতে পারতেছো যে ভাই প্রতি একটা নিউক্লিয়নকে ধরে রাখার জন্য যে পরিমাণ শক্তি বা আপনার ইনভেস্ট করা লাগছে সেটাই হলো কি বন্ধন শক্তি। ধরো 5টা গরুরে এক জায়গায় তুমি যদি বেঁধে রাখতে চাও সবাইকে একই সাথে, তাহলে তোমার দেওয়া লাগলো ধরো 200 জুল, তাহলে প্রতি একটা গরুর জন্য লাগছে কত ভাই, 200/5, তার মানে কি 40 জুল দিলেই কি ভাই সবাই আপনাকে বেঁধে থাকবে। তার মানে ভাই বন্ধন শক্তি প্রতি নিউক্লিয়ন মানে কি, এটা ভাই খুবই সিম্পল, যা বুঝতেছো তাই ডেফিনেশন, যে প্রতি নিউক্লিয়ন যে পরিমাণ শক্তি দিয়ে বন্ধনে আবদ্ধ, ঠিক আছে। মানে কি তোমার ভাই খুবই সিম্পল, যে প্রতি নিউক্লিয়ন যে পরিমাণ শক্তি দিয়ে বন্ধনে আবদ্ধ। ইংলিশ ভার্সনের জন্য বলতে পারো যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি বাই হুইচ পার নিউক্লিয়ন ইজ অ্যাটাচড ইজ নোন অ্যাজ বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। হ্যাঁ জি ভাই বুঝলাম, যে প্রতি নিউক্লিয়নে আপনার যে পরিমাণ শক্তি দিলে এটা কীভাবে আপনার একই সাথে থাকবে, সেটা কীভাবে আপনার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন বলো বা প্রতি নিউক্লিয়ার কি বন্ধন শক্তি। জি ভাই, এখন এটাকে রিপ্রেজেন্টেশন করা যায় কীভাবে, ঠিক আছে, চেহারা কীরকম দেখতে। তো ব্যাপারটা হলো ভাই এটার চেহারা যেরকম দেখতে সেটা হলো ভাই বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই তোমার এ। ভাই এ কি ভাই, এ হলো ভর সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা মানে কি ভর সংখ্যা, তার মানে বাইন্ডিং এনার্জি ডিভাইডেড বাই হলো কি ভাই টোটাল যে ভর সংখ্যা সেটাকে ভাগ দিয়ে দিলেই কারণ বাইন্ডিং এনার্জি পার অ্যাটম মানে এ কি ভাই পেয়ে যাবে, ঠিক আছে। এটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। ওকে ক্লিয়ার, জি ভাই বুঝতে পারলাম। এখন ব্যাপারটা হলো যে তোমার এই বাইন্ডিং এনার্জি পার অ্যাটম যার বেশি, কি বললাম, বাইন্ডিং এনার্জি পার অ্যাটম যার বেশি, ঠিক আছে, যার এটা বেশি, যার V/A হলো তোমার বেশি, সবসময় মনে রাখবা তার স্থায়িত্বই সবসময় বেশি হবে, ঠিক আছে। যার এটা বেশি তার স্থায়িত্ব বেশি, হ্যাঁ বুঝি নেই মানে বুঝাচ্ছি, ঠিক আছে। পরের একটা এক্সাম্পল দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে যদি জিজ্ঞেস করি যে দেখো এই গরুর দলকে ধরে রাখার জন্য লাগে 200 জুল আর ওই গরুর দলকে ধরে রাখার জন্য লাগে 1000 জুল, তাহলে এই দুইটার মধ্যে কোথায় স্থায়িত্ব বেশি। এখন তোমাদের মধ্যে কিছু গাদা ভাববে ভাইয়া যেহেতু 1000-এর ভ্যালু আপনার বেশি, তার মানে ওই সেকেন্ড গরুর দলটাকে ধরে রাখতে আপনার মানে শক্তি যেহেতু বেশি দিচ্ছেন তার মানে কি ভাই স্থায়িত্ব বেশি থাকবে। বাট না, ওইটা দিয়ে ভাই জাজ করা যাবে না, জাজ করতে হবে কি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। মানে তোমাকে আগে এইটা দেখো যে আসলে দুই দলে গরুর সংখ্যাটা কত। ধরো 1000 জুলের জন্য তুমি দিলে 1000টা গরু, আর 200 জুলের জন্য তুমি গরু দিলে মাত্র 2টা, তাহলে কিন্তু ভাই এখানে কিন্তু পার হেড 100 জুল, ওখানে কিন্তু পার হেড ইনভেস্টমেন্ট এক। যেমন তোমার দেখবা বিভিন্ন অর্থনীতিতে বলে যে এশিয়াতে বিভিন্ন দেশে, ঠিক আছে, বাংলাদেশ বলো ইন্ডিয়া বলো, এদের কি ভাই টোটাল ইনকামটা অনেক বেশি, কিন্তু তুমি দেখো তো ভাই পার হেড ইনকাম কত, কারণ এখানে তো মানুষও তো অনেক বেশি না, সো ব্যাপারটা হলো ভাই মানুষ বেশি ইনকাম বেশি তাহলে তো লাভ হলো না। যুক্তরাষ্ট্র বা ইউএসএতে ধরো তোমার মানুষ কম ইনকাম আছে, ওখানে কিন্তু ভাই পার হেড ইনকাম অনেক বেশি, তার মানে কি সবার নিজেদের স্টেবিলিটি বা স্থায়িত্বটা কিন্তু বেশি। তো বুঝে গেছে ভাই, এটা হলো তোমার ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে বললাম, ঠিক আছে, পার হেড জিনিসটা দেখা হয়। এবার একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার বুঝে যাবা। তোমাকে বললাম ব্রাদার বলো এই দুইটার মধ্যে কে বেশি স্টেবল, কে বেশি সাইজ, তো অনেক বল ভাইয়া 492 1640, ঠিক আছে, এটা ভ্যালু বেশি, ঠিক আছে ভাই অ্যান্সার দাগায় চলে গেলাম, ঠিক আছে গাধা, তাহলে ভাই শেষ। তো সবার আগে আমি কী দেখবো ভাই বাইন্ডিং এনার্জি পার অ্যাটম দেখবো। দেখো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন দেখো, এখানে বাইন্ডিং এনার্জি কত ভাই, এখানে বাইন্ডিং এনার্জি হলো 492.8 ডিভাইডেড বাই কি ভাই 56, কতই আসবে এটা দেখেই বুঝতে পারতেছো, আসবে কিছু একটা, ঠিক আছে মানে 10 সামথিং, তাই না।
50 10 কত 500 না, মানে তোমার 10-এর থেকে একটু কম আসবে তাই না, 9 সামথিং আসবে, ঠিক আছে 9 সামথিং, ঠিক আছে ধরলাম। আর তুমি যদি এখানে তুমি যদি ভাগ দিয়ে দেখো, এটার তুমি যদি বাইন্ডিং এনার্জি পার অ্যাটম দেখো, দেখি কত আসে, 1640, আর এখানে তোমার 209। দেখেই বোঝা যাচ্ছে ভাই এটা কত আসবে বলো তো, 200 ইন্টু 5 কত হয়, 4 5 দুগুণা 10, তাই না? হ্যাঁ, তার মানে এটা তোমার আর কি কাইন্ড অফ লাইক বলা যায় যে 50 আসে, তাই না? হ্যাঁ, এই পুরো জিনিসটার সাথে তুমি যদি 50 দিয়ে যদি গুণ করো, না না 5, তাই না, 5 দিয়ে যদি গুণ করো এটা তোমার 1000 আসবে, 6 দিয়ে যদি গুণ করো 6 দুগুণা 12, 7 দিয়ে যদি গুণ করো তাহলে 7 দুগুণা 14, 8 দিয়ে যদি গুণ করো 8 দুগুণা 16, মানে কি তোমার 7 8 এরকমই আসবে, তাই না? 7 12, ঠিক আছে, ধরো 7 ধরলাম, তো নাকি 7 পয়েন্ট সামথিং। তার মানে ভাই খেয়াল করো যে এখানে বাইন্ডিং এনার্জি পার অ্যাটম আসছে 7 পয়েন্ট সামথিং, কিন্তু বাচ্চারা এখানে বাইন্ডিং এনার্জি পার অ্যাটম আসছে 9। তার মানে ভাইয়া টোটাল ইনভেস্টমেন্ট দেখে বোঝা যাবে না, বুঝতে হবে পার হেড কত দিছো, ঠিক আছে? কি বললাম, পার হেড কত টাকা দিছো, সবাই টোটাল যত টাকাই দাও কোনো লাভ নাই, ঠিক আছে? 1 কোটি টাকা তুমি যদি 1 কোটি মানুষের মধ্যে দাও, সবাই পাইছে কত 1 টাকা, কিন্তু 1 কোটি মানুষ তুমি যদি একজনরে দাও, তখন তুমি বুঝতে পারবে যে না এ কোটিপতি হয়ে গেছে, বুঝে গেছে? তবে আমরা কি মানে মৌলের যে স্থায়িত্ব সেটা দেখি ভাই বাইন্ডিং এনার্জি পার অ্যাটম দিয়ে, ঠিক আছে? টোটালটা দেখলা, টোটাল ভ্যালু দেখলা, আছে ঠিক আছে, টোটাল ভ্যালু হলে এটা, ঠিক আছে, দাগাই দিয়ে চলে গেলাম, হবে না, হবে না, হয়ে গেলাম। আচ্ছা, এবার তোমাদেরকে আমি একটা গ্রাফ দেখাই, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা খুবই অস্থির একটা গ্রাফ দেখাই, ঠিক আছে? এই গ্রাফটা ইম্পর্টেন্স অনেক বেশি। সো ভাই গ্রাফটা ভালো করে তাকো, কী লেখাবে, এটা বাইন্ডিং এনার্জি পার অ্যাটম ভার্সেস অ্যাটমের একটা গ্রাফ আছে, এটা বই থেকে গ্রাফটা আর কি তোমার নেওয়া। এখন তুমি যদি এখানে গ্রাফটা দেখো, আমি কি বলছি ভাই, যার বাইন্ডিং এনার্জি পার অ্যাটমের ভ্যালু বেশি, মানে কি যার প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বেশি, সে কি বেশি স্থায়িত্ব। তুমি যদি গ্রাফটা দিকে খেয়াল করো, এখানে সবার রাজা হলো ফেরাম, ঠিক আছে? ফেরাম হলো সবচেয়ে বেশি স্টেবল মৌল, ওর থেকে স্টেবল মৌল পুরা পিরিয়ডিক টেবিলে কেউ নেই। এখন অনেকে জিজ্ঞেস করে ভাইয়া প্রকৃতিতে যদি কোনো একটা মৌল আসছে ও তো স্থায়ী হবে, নাহলে প্রকৃতি ওরা কেন বানাইলো? বাবারে কিছুক্ষণ আগের লেকচারে বলছিলাম, আমরা সবাই ধরো হাত পা যদি ঠিক থাকে, ঠিক আছে তুমি নর্মাল, বাট সবাই চায় কি আম্বানির মতো বড় লোক হইতে, মানে কি অ্যাটলিস্ট বড় লোক হইতে। তো এখানে সবচেয়ে বড় লোককে ফেরাম, কারণ কি ভাই ওর স্থায়িত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে? ওর প্রতি হেডে মেলায় ইনভেস্ট করা হয়েছে। এখন ব্যাপারটা খেয়াল করে দেখছো, সবাই কিন্তু ওর কাছে যেতে চাবে। এখন যাওয়ার জন্য যেন সবাই নিজেদের মতো কাজ করা শুরু করবে। ভাই কী কাজ করবে, এখানের মৌলগুলো যদি ওর কাছে যেতে চায়, তখন ও যেন কী করবে, ও এখান থেকে এখানে যেতে করবে ভাই আমার ফিশন করবে, ঠিক আছে? ফিশন করবে না ফিউশন করবে বলো তো, ফিউশন না ফিউশন, তাড়াতাড়ি চিন্তা করো, দেখি ফোনে চার্জ হচ্ছে নাকি, তাড়াতাড়ি চিন্তা করো ভাইয়া, ফিউশন হবে না ফিউশন হবে? ছোটোবেলা থেকে তো এটাতেই তোমরা কী বলে হারা যেতাম প্রতিবারই, যখনই জিজ্ঞেস করি কী হবে, ফিউশন হবে না ফিউশন হবে, ভাইয়া মনে নেই। ফার্স্ট 1 মিনিট টাইম আছে তোমাদের, ফিশন হবে না পিউশন হবে, ফিউশন না ফিশন, ফিউশন না ফিশন। দেখো মনে রাখার একটা ট্রিক বলে দিই, সেটা হলো নিচ থেকে যখন উপরে যাবা, ঠিক আছে, তখন হবে তোমার ফিউশন। ফিউশন মানে কি বুঝতেই পারছো ভাই, কি ছোটো ছোটো মৌল, এটা কি ভাই বড় মৌল, তাই না? এখন দুইটা ছোটো মৌল মিলেই তো বড় মৌল হইতে পারবে। এখন মনে রাখবে ফিউশন, ইউ ইউ মানে কি তুমি আর আমি মিলে পরিবার বানাবো, মানে স্টেবল হবে, ঠিক আছে? ছেলেদের ড্রিম, ঠিক আছে, তাই না? ছেলেদের ড্রিম আর কি এক্সপোজ হয়ে গেলো, যে তুমি আর আমি মিলে সুন্দর একটা ফ্যামিলি হবে, ঠিক আছে, সবাই সুখে শান্তিতে থাকবো, যাই হোক পড়াশোনা আগে করতে হবে। তার মানে কি ভাই ফিউশন, ঠিক আছে, যুক্ত হওয়া। আর তুমি যদি বড় থেকে ছোট হতে যদি চাও, তখন হবে কি তোমার ফিশন, যেটা তোমার কয়েকদিন পর তোমার বাবা মা তোমার সাথে করবে, রেজাল্ট আসবে, বলবে রেজাল্ট তো ভালো হয় না, এবারটাই তো দাঁড়া, ঠিক আছে, ঠাস ঠাস মেরে মরে পাট পিট আলাদা করে পাঠিয়ে দিছে। তখন ব্যাপারটা কী ভাই, এখানে আসবে কি ফিউশন হয়, ওখান থেকে আসবে কি ভাই ফিশন হয়ে, বুঝে গেছে? সবাই কি তার স্টেবল পজিশনটাতে যেতে চায়, ঠিক আছে, ওকে। এখন ব্যাপারটা হলো যে ভাইয়া ফিউশন আর ফিউশন হইতে যে কি কি হয় দেখো, প্রথম কথা ভাই আমরা সবাই জানি ফিউশন হয় কোথায়, আলোতে, তাই না? স্টার, সূর্য, তাই না? শক্তি আর শক্তি, তাই না? শক্তির পুরা আর কি কাইন্ড অফ লাইক বলা যায় যে সেন্টার বলতে পারো। এখন কথা হলো ভাই এই জায়গাগুলোতে কী হচ্ছে সেটা একটু দেখো। তো ফিউশনে তোমার হয় কি ভাইয়া, ফিউশনে হয় তোমার ধরো এই একটা পিচ্ছি, এই একটা পিচ্ছি, এই দুই পিচ্ছি মিলে ধরো আমার একটা কি বড় একটা মৌল বানা দিতেছে, ঠিক আছে? এখন তুমি যদি এখানে একটা জিনিস খেয়াল করো, একটু ডেপতে পড়াই, দেখছো স্পাইকটা খেয়াল করছো? এই দুটো যখনই যুক্ত হয়েছে দেখছো কত লম্বা একটা স্পাইক দিছে, মানে কিন্তু শক্তির ভ্যালুটা কিন্তু ধাম করে বেড়ে গেছে। তুমি তো বেসিক্যালি বাইন্ডিং এনার্জি পার অ্যাটমই পড়তেছো, কারণ ভাই ফিউশন যখনই হবে তখন কিন্তু তোমার শক্তিটা অনেক বেশি বেড়ে যায়। তো এখনও বিভিন্ন
নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে, বুঝছো, ট্রাই করা হচ্ছে কিভাবে ফিউশনটাকে কন্ট্রোল ওয়েতে করা যায়। চাইলে তো যে কোনো একটা বিক্রিয়াই করা যায়, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো কন্ট্রোল করতে হবে। ধরো তুমি দুই জায়গাটা নিয়ে ফিউশন করে দিলে, পুরো দেশ ধ্বংস হয়ে গেলো, পৃথিবী ধ্বংস হয়ে গেলো, কন্ট্রোল করতেই পারলো না, তাহলে তো ওই শক্তির তো কোনো কাজ নেই। কোনো কাজ আছে না, কোনো কাজ নেই। যেমন তোমরা আজকে অনেক পড়বো, পড়ে সব পাতায় দিব, ঠিক আছে, তখন পাতায় দিতে যখন যাও তখন নিজেই পাতায় পড়ে যাও। তো ব্যাপারটা হলো কী ভাই, এত পড়া যাবে না, কন্ট্রোল ওয়েতে পড়তে হবে, রেগুলার পড়তে হবে, 6 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে। তো ব্যাপারটা হলো একদিন উঠলাম 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টা পড়লাম, তারপরে 1 বছর আমি জীবনে টেবিলেই বসে নিই, হয়েছে, কোনো লাভ হয়েছে? লাভ হয়নি। কারণ ব্যাপারটা কী ভাই, ফিউশনে যখন আপনার দুইটা ছোটো মিলে বড়টা যখন হয়, তখন এখানে কী ভাই, ব্যাপক এনার্জি, সবচেয়ে বেশি শক্তি ইউজ হয়, ঠিক আছে, মানে সবচেয়ে শক্তি প্রডিউস হয় বলা যায়, ঠিক আছে, অনেক শক্তি বের হয় বা অনেক শক্তি প্রডিউস হয়। ভাই কেন হইতেছে আমি বারবার বলতেছি, সবাই চায় তাদের মধ্যে যে সবচেয়ে বেশি স্টেবল তার কাছে যেতে, ঠিক আছে। তো এই কোশ্চেন যাতে আবার মাথার মধ্যে না আসে, ভাইয়া কেন হইলো, এই সাপের মধ্যে এটা কি দেখি তো, সুন্দর আছে তো, ভাবতেছি এটা ইউজ করবো তারা, তাহলে বুঝে গেছে। জি ভাই, এবার আসে ভাই যদি ফিশনের কথা যদি বলেন, ভাইয়া ফিশনের কথা যদি বলেন, ফিশন হলে ভাই দুইটা একটা মোটারে নেবেন, তাই না, একটা মোটারে নেবেন, মোটারে নিয়ে ভেঙে দিবেন, ঠিক আছে, মোটারে দিয়ে ভেঙে দিবেন। ধরো এই একটা হলো, আর ধরো তোমার এই একটা হলো, ঠিক আছে, বুঝে গেছে। আর কি ভাই সবাই ভেঙে কি নিজের স্থায়িত্ব অবস্থাটাতে যেতে চায় ভাই। এরা সবাই কেন এরকম করতেছে, সবার ভাই একটাই কাজ, সেটা কি ভাই, বাইন্ডিং এনার্জি পার অ্যাটমকে বাড়ানো। ভাই কেন বাড়াবে, কারণ ভাইয়া তোমার যদি বাইন্ডিং এনার্জি পার অ্যাটম যত বেশি হবে, পার নিউক্লিয়নে তোমার বন্ধন শক্তি যত বেশি বাড়বে, তত তুমি প্রকৃতিতে তত বেশি তুমি সাস্টেইন করতে পারবা, মানে কীভাবে বেঁচে থাকবো, বুঝে গেছে। সবাই চায় আমরা আমাদের পরিবার নিয়ে অনেক বেশি বাঁচতে চাই, ঠিক আছে, বাকি দুনিয়া কী হয়ে গেলে চায় আসে না, ঠিক আছে, সবাই নিজের ফ্যামিলির কাছে সেলফিশ। তো ব্যাপারটা হলো এরাও সবাই চাচ্ছে যে নিজেদের যে বাইন্ডিং এনার্জি পার অ্যাটম বা প্রতি নিউক্লিয়নের যে বন্ধন শক্তি, সেটা কীভাবে বাড়ানোতে, বুঝে গেছে। জি ভাই, এখন ভাই বুঝতেই পারতেছো যে ভাইয়া, যেহেতু আপনার এখানে ফিউশন হচ্ছে, তেজস্ক্রিয়তার ব্যাপার স্যাপার ভাই বলতেছেন কি জানি শেষ হয়ে যাইতেছে, তাই না, নিউক্লিয়াস গন হয়ে যেতেছে, নাই হয়ে যেতেছে, ভাই মানেটা কি, কেন হইতেছে, ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে এখন পড়াশোনা আমরা শুরু করব, ঠিক আছে। সেই জিনিসটাকে নিয়ে আমরা এখন পড়াশোনা শুরু করবো, যে ভাই এরা যে শেষ হইতেছে, নাই হয়ে যেতেছে, কাহিনীটা কি, কারণটা কি, আসলে শুরু করি। তবে সবার আগে তোমার তেজস্ক্রিয়তা, ওকে, তেজস্ক্রিয়তা বা যেটা বলে রেডিও অ্যাক্টিভিটি। ভাই রেডিও অ্যাক্টিভিটি মানে কি, রেডিও অ্যাক্টিভিটি মানে হলো যে তোমার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায়, স্বতঃস্ফূর্ত আমার আমি এটার উচ্চারণ এই জীবনে কোনোদিন করতে পারবো না, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় নিউক্লিয়াসের ভাঙন, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় নিউক্লিয়াসের ভাঙন, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় নিউক্লিয়াসের ভাঙন। মানে ব্যাপারটা হলো কি, এই যে বলে না জন্মই মৃত্যুর কারণ, ঠিক আছে, তো ব্যাপারটা হলো তুমি যখন তুমি যে প্রকৃতিতে একটা নিউক্লিয়াস আসছে, তুমি আজকে মরো বা কালকে মরো, মরতে তোমাকে হবেই, ঠিক আছে, দিস ইজ একদম পার্মানেন্ট। তো ব্যাপারটা হলো কি ভাই, এখানে তোমার যতগুলা নিউক্লিয়াস আছে তার ভাঙন হবে, দ্যাটস ফর একদম গ্র্যান্টেড, ঠিক আছে, একদম গ্র্যান্টেড। তার মানে কীভাবে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়ায় এখানে কীভাবে আমাদের নিউক্লিয়াসের কীভাবে ভাঙ্গনগুলো হচ্ছে, এটি কীভাবে আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। এখন কথা হবে কে কেমনে ভাঙতেছে, কে কখন ভাঙতেছে, কেমনে ভাঙে, ফর্মুলা কি, ইকুয়েশন কি, কেন হচ্ছে না হচ্ছে, সবগুলো জিনিস নিয়ে আমরা এখন পড়বো, ঠিক আছে। তেজস্ক্রিয়তার পরিমাপ আছে, বাট আসো তার আগে তোমাদের সাথে একটু মজা করে আসা যাক। ভালো করে খেয়াল করে বাচ্চারা দেখো, সবার আগে একটা কাজ করি, আমি কাজ করা যায় বলো তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করো, একটু রিফ্রেশ মেরে দিই, তারও নতুনভাবে শুরু করি, ঠিক আছে, তোমাদের জন্য জিনিসটা নতুনভাবে শুরু করা যাক। ঠিক আছে, 1 ধরো 10টা 20টা 30টা 40টা 50টা 60টা 70টা, আরে দাঁড়াও দেখো, খেয়াল করো তোমার সামনে, দেখো অনেকগুলো দেখছো ইউলো আছে, জি ভাই। এখন কথা হলো ইউলো বা হলুদ কালারের এইগুলোকে বলা হয়
পোলোনিয়াম, ঠিক আছে, পোলোনিয়াম। এখন খেয়াল করো পোলোনিয়াম জিনিসটা দেখো, এখন যখন আমি বিক্রিয়াটা যখন শুরু করবো তখন ভাই হবেটা কি, ব্যাপারটা হলো ভাইয়া পোলোনিয়াম কি আমার 211, কিছুক্ষণ আগেই দেখাইছেন ভাইয়া, যদি ভারী হবে ওটা কীভাবে ভেঙে ছোটো জিনিসে কনভার্ট হবে, তাই না? কেন হবে? বাইন্ডিং এনার্জি পার অ্যাটম বাড়ানোর জন্য, মনে আছে গ্রাফটা আমার কি এরকম করে আসছিল, তাই না? যত বেশি ছোট হবে ওর কি প্রতিটা নিউক্লিয়নের জন্য ইনভেস্টমেন্ট বাড়বে। আর তোমার যদি বলি তুমি বাংলাদেশে থাকবা না ইউএসএ, যাবা কি ইউএসএতে, এখন ব্যাপারটা কি ইউএসএতে মানুষ কম টাকা বেশি, ইউএনএ যে সবাই বেশি টাকা পায়, তো বাংলাদেশে কি, বাংলাদেশে পায় মানুষ বেশি টাকাও বেশি, যার কারণে সবাই অত বেশি পায় না, ঠিক আছে, মানে অতটা এনাফ না। কারণ ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কি যখন আমি বিক্রিয়াটা শুরু করব প্রতিটা পোলোনিয়াম চাবে কি ফিশন বিক্রিয়া করে, যার কারণ কিছুক্ষণ আগে আপনাদের বলা হয়েছে যদি মনে থাকে, ওরা কি সবাই করবে কীভাবে, লেডে কনভার্ট হওয়া ধম ধম করে স্টার্ট হবে, ঠিক আছে। তো আসলে শুরু করা যাক। দেখো সব হলুদগুলো কালো হয়ে যাবে, খেয়াল করো, এই যে কালো হয়ে গেছে, 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 কালো কালো, খেয়াল করছে প্রতিটা হলুদ কিন্তু কালো হওয়া শুরু করছে, কালো হয়ে গেছে, ধরে রাখি, কালো হয়ে গেছে, এই যে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। তার মানে ব্যাপারটা কী হচ্ছে যে এখানে প্রতি যতজন হলুদ ছিল সবাই বিক্রিয়া করে তেজস্ক্রিয়তার মাধ্যমে ভর সংখ্যা কীভাবে কমায় আসতেছে, কারণ কি তার প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বাড়ানো লাগবে, কথা বুঝে গেছে? জি ভাই, দেখো সবাই কালো হয়ে গেছে, ঠিক আছে। আই গেস কেউ আর এখন আর বাদ নাই, কেউ বাদ আছে, ওই কয়েকটা হলুদ আছে, ওইটাও শেষ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে ব্যাপারটা কি, তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কি স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু হয়ে যায়, তুমি কিন্তু বাইরে থেকে কিছু করো নাই, কারণ কি সবাই আরও বেশি স্টেবল হতে চায়, আসলে কি বুঝে গেছে? এখন কথা হলো ভাইয়া যে আমরা দেখলাম যে প্রতি সেকেন্ডেই কিছু না কিছু ভাঙন হচ্ছে। এখন এই জিনিসগুলোর একক কী বা মেজার করে কীভাবে, দেখো মেজার করার জন্য অনেকগুলো একক আছে, আমি সবগুলো নিয়ে কথা বলি। সবার আগে তোমার আসে 1 বেকারেল, মানে তোমাদের বই যতগুলো দেওয়া আছে 1 বেকারেল মানে কি তোমার প্রতি সেকেন্ডে একটা ভাঙন হবে, ঠিক আছে। এটাকে আমি ইংলিশে লিখলাম 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, ঠিক আছে, 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড মানে কি প্রতি সেকেন্ডে একটা ভাঙন হবে, ঠিক আছে। এটাকে বলে বাকারাল, এটাকে বলে কি ভাই আমার ব্যাকেরাল, ঠিক আছে, ব্যাকেরাল, এটাকে বলে কি আমাদের ব্যাকেরাল। জি ভাইয়া, এরপর তোমার আসে হলো যে কিউরি, ঠিক আছে। এখন এটাকে কেউ সি দিয়ে বলে, আমি এটাকে সিআই দিয়ে বলি, ঠিক আছে। 1 কিউরি মানে হলো তোমার 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, মানে কি এখানে বলতেছে এক সেকেন্ডে আমি 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10টা ভাঙন করে দিতেছি, ঠিক আছে। এটা বা এককগুলো জানা লাগবে, হ্যাঁ। আর তোমার সবার লাস্টে আসে তোমার হলো 1 রাদারফোর্ড, ঠিক আছে। রাদারফোর্ডের একক আছে একটা, সে বলছে যে আমার এখানে 10 টু দি পাওয়ার 6টা ডিসইন্টিগ্রেশন হবে পার সেকেন্ডে। তোমাকে যদি কেউ বলো 1 রাদারফোর্ড, তাহলে বুঝতে হবে ভাই ও বলতেছে এক সেকেন্ডে 10 টু দি পাওয়ার 6টা পরমাণু ভেঙে গেছে। এবার এখানে বলতেছে যদি কিউরি বলে তাহলে বুঝবা যে ভাই 3 পয়েন্ট, মানে এক সেকেন্ডে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, ঠিক আছে, বিশাল বড় ভালো, ঠিক আছে। 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10টা দাম করে ভাই ভেঙে গেছে, বুঝে গেছে? মজা পেয়েছো সিমুলেশন থেকে? জি ভাই, অনেক মজা পেয়েছে। এবার ভাই আমরা আসি যে তেজস্ক্রিয়তার অবক্ষয়ের সূত্রটা কি, তেজস্ক্রিয়তার অবক্ষয়ের সূত্রটা কি। তুমি যদি ভাই সূত্রটা যদি একটু খেয়াল করো, তোমাদেরকে যদি আমি আবার সিমুলেশনটাতে নিয়ে যাই, একটা জিনিস তোমাদেরকে খেয়াল করাবো, সেটা হলো সবগুলোর ব্রেসার দাও, ওকে। যদি আমি আবার শুরু করি, খেয়াল করো পরমাণু এখান থেকে পড়তেছে, মানে এটা বোঝাচ্ছে যে তোমার কতগুলো আর কি ভেঙে যাচ্ছে, ঠিক আছে। দেখো ফার্স্টে কিন্তু অনেকগুলো ভেঙে গেছে, তোমাদেরকে আমি আবার বলি, দেখো আবার বুঝাই, খেয়াল করো যখন আমি আর শুরু করব, দেখো পোলোনিয়াম তোমার হলো কালো, হলো কি তোমার লেড, মানে কি ধীরে ধীরে ইগুলোটা কি তোমার সব লেডে কনভার্ট হওয়া শুরু করছে। এখন জিনিস খেয়াল করো, প্রথমে দেখো তোমার সবইগুলো না, যখন আমি এটা স্টার্ট দিব তখন দেখবা বিক্রিয়ার এখানে, মানে দেখো ব্যাপারটা হচ্ছে কি পোলোনিয়াম তোমার 211, তো ব্যাপারটা কি তোমার 211 থেকে সবাই কি 207-এ ড্রপ করতেছে, বললাম কি 211 থেকে সবাই 207-এ ড্রপ করতেছে। তার মানে ব্যাপারটা কি শুরুতে যখন সবাই আসে তখন কি অবক্ষয় অনেক বেশি হবে, তুমি দেখবে এখানে অনেক মোটা মানে কি অনেক বেশি লেট থাকবে, যত ভাই তুমি সময় দেখবা তত দেখবে কি ভাই লেটের অ্যামাউন্ট কম হবে, মানে কি ভাই সময় যত যাচ্ছে অবক্ষয়ের পরিমাণ কি ভাই তত কমে যাচ্ছে। এর মানে আপনি ভাই এটা বুঝতে যাচ্ছেন যে অক্ষত পরমাণুর সংখ্যা, মানে শুরুতে অক্ষত পরমাণুর সংখ্যা যত বেশি থাকবে অবক্ষয় বা ডিসইন্টিগ্রেশন আপনার তত বেশি হবে, আর অক্ষত পরমাণুর সংখ্যা যত কমতে থাকবে টাইমের সাথে সাথে ডিসইন্টিগ্রেশন কীভাবে আমার কমতে থাকবে, বুঝে গেছে? মানে যদি প্লে করি তাহলেই বুঝতে পারবো। দেখো এই দেখছো,
এই যে সব আমার কালো হইতেছে, দেখো এখানে তোমার এই যে তোমার এই যে লেট দেখো কত বেশি আছে। যখন সময় তোমার যাবে মানে পাস করবে তখন খেয়াল করো যে দেখছো ধীরে ধীরে কিন্তু তোমার অ্যামাউন্ট কত বেশি কমে গেছে, এখানে দেখছো কত মোটা, এখানে কত কম। কারণ কি ভাই আপনার কি ধীরে ধীরে অক্ষত পরমাণু সংখ্যা কমে যাচ্ছে। তো ভাই আপনার কি এই দেখো এখানে তো ভাই পুরো গ্যাপই পড়ে গেছে, ঠিক আছে। আশা রাখি তোমরা আমি কি বোঝানোর ট্রাই করছি সেটা বুঝতে পেরেছো। তার মানে ভাই বুঝাতে চাইছেন যে 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 আপনার অক্ষত পরমাণুর সংখ্যা যত বেশি অবক্ষয় তত বেশি হবে। তার মানে আমি এটাকে তুমি নর্মাল বাংলা ভাষায় যদি বলি সেটা কি, ঠিক আছে। তোমার দেখো বই আরও সুন্দর করে ডেফিনেশন আছে, বাট আমি আমার মতো লিখতেছি যে অক্ষত পরমাণুর সংখ্যা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অবক্ষয়ের হার বা ডিসইন্টিগ্রেশন রেট, ঠিক আছে, অবক্ষয়ের হার। মানে কি তোমার এটা হলো যে তোমার বলা যায় যে আনডিকেড অ্যাটম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসইন্টিগ্রেশন রেট, ঠিক আছে, অবক্ষয়ের হার। তো এখন আমার এই একটা স্টেটমেন্ট যেটা তোমাদেরকে আমি সিমুলেশন দিয়ে দেখাইলাম, সেখান থেকে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, সেটা হলো ভাইয়া যে 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 অবক্ষয়ের হার মানে কি ভাই, অবক্ষয়ের হার মানে হলো তোমার ডিএন বাই ডিটি, ঠিক আছে। ডিএন বাই ডিটি মানে কি ভাই, ডিএন বাই ডিটি মানে তোমার পার সেকেন্ডে তুমি কয়টা হারায় ফেলতেছো, ঠিক আছে। এখন কথা হলো ভাই তোমার এখানে ডিএন বাই ডিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অক্ষত পরমাণুর সংখ্যা। এখন ভাই কথা হলো অক্ষত পরমাণুর সংখ্যা মানে কি, শুরুতে তোমার যে কয়টা আছে, কি বললাম ভাই, শুরুতে তোমার যে কয়টা আছে, ওকে, ধর তোমার শুরুতে তোমার এনটা আছে। এখন বোঝা যাচ্ছে ভাই সমানুপাতিক চিহ্ন ভাই যখনই আমি এখানে উঠাবো তখনই ভাই তোমার কি আসবে, ডিএন বাই ডিটি। আর ভাই আমার এখানে একটা নেগেটিভ দিতে হবে, ঠিক আছে ভাই, নেগেটিভ কেন দিব, ঠিক আছে, নেগেটিভটা আমার এখানে দিতে হবে ভাই। নেগেটিভ কেন দিব, বুঝা যাচ্ছে ভাই অবক্ষয়ের হার মানে কি আপনার সময়ের সাথে সাথে কমতেছে না। এখন ভাই যেহেতু আপনার সময়ের সাথে সাথে ভাই কমতেছে, তার মানে কি অবশ্যই এটা নেগেটিভ দিতে হবে। তার মানে আমি যদি এখানে সমানুপাতিক চিহ্ন যদি উঠাই, তার মানে এখানে আসবে কত ভাই, ল্যামডা এন, আর নেগেটিভটা আমি চাইলে এই সাইডে দিতে পারবো, ঠিক আছে। আর কি ভাই নেগেটিভটা চাইলে আমি এই সাইডে দিতে পারবো। এখন দেখো আমি চাইলে সাইড চেঞ্জ করতে পারি, এখানে আসবে কত দেখো ভাই, ডিএন বাই এন, ডিজিটা তোমার এই সাইডে যাবে। এবার দেখো আমি ইন্টিগ্রেশন করা শুরু করবো, ঠিক আছে। ইন্টিগ্রেশন কেমনে করবো, ধরো তোমার শুরুতে ধরো একদম স্টার্টে ধরো তোমার পরমাণু ছিল এন নট, ঠিক আছে, মানে শুরুতে তোমার ছিল এন নট, বোমবার্ড হয়েছে, সব পরমাণু ডিস্ট্রয় হয়েছে, লাস্টে ধরো তোমার পড়েছিল কথার কথা এন, ধরো পড়েছিল এমনি পড়ে আছে এন। শুরুতে ধরো তোমার টাইম ছিল 0, একটা সময় পরে দেখা গেলো যে ভাই ওটা টাইম টি হয়ে গেছে। শুরুতে তোমার টাইম ছিল 0, একটা সময় ভাই টাইম আমার খতম হয়ে গেছে। এখন তুমি যদি আমরা এটা ইন্টিগ্রেশন যদি করো 1/n এর ইন্টিগ্রেশন বা আমরা সবাই জানি কি বলতো, ln, যদি না জানো মুখস্থ করাও, ঠিক আছে। এখনও ভাইয়া দিন আরও পড়ে আছে, ঠিক আছে, এখনও যদি মুখস্থ না হয় শেষের দিকে চলে আসছো বুড়ারা। আর দেখো ডিটি মানে কি বা এটার ইন্টিগ্রেশন পাবে কি টি, তাই না, এটার ইন্টিগ্রেশন হবে কি আমার টি, লিমিট তুমি যদি যাও 0 আর এখানে তোমার টি, তাহলে আমার ম্যাথ প্রায় শেষের দিকে। তুমি যদি এখানে ভ্যালু বসাও ln n মাইনাস ln নট হবে, তুমি যদি এটা কমন নাও তাহলে হবে কি ln n নট টি মাইনাস 0, ঠিক আছে, মানে কি আমার ল্যামডা টি। দেখো এটাকে চাইলে আমি আর একটু মডিফাই করতে পারি, একটা কাজ করা যায়, বোথ সাইডে বুঝছো এর পাওয়ার আনা যায়। বোথ সাইডে আমি কী করবো দেখো, এর পাওয়ার আনবো, এই যে এখানে আমি একটা এর পাওয়ার আনবো, এখানে আমি একটা এর পাওয়ার আনবো। বা এর পাওয়ার আনার সুবিধাটা কি, সুবিধাটা হলো ই আর ln এই দুটা কাটাকাটি যাবে। মানে কি বলতে যাচ্ছে আমি এটা, যে তুমি যদি কখনো দেখো এ উপরে তোমার লগ, এখানে তোমার বেজে এটা বি যদি হয়, তুমি এটাকে চাইলে ডিরেক্ট বি লিখতে পারো, মানে এটা তোমার যদি ম্যাচ করে যায়। ln মানে তো ভাই তোমার লগ বেজি, তো আমি দুইটা কাটাকাটি করে লেখা যায় এন নটটাকে তুমি যদি ওই সাইডে ট্রান্সফার করো এন নট ই ইনভার্স ল্যামডা টি, ঠিক আছে। চলে আসলো তোমাদের প্রথম ফর্মুলা যে এন ইজ ইকুয়াল টু এন নট ই ইনভার্স ল্যামডা টি। তো আমি ফর্মুলাটা এখানে আবার লিখে দিই, সেটা হলো যে তোমার এন ইজ ইকুয়াল টু এন নট ই ইনভার্স ল্যামডা টি। এটা হলো তোমার প্রথম ফর্মুলা, বুঝে গেছে? জি ভাই বুঝলাম। এখন কথা হলো ভাইয়া যে এই ফর্মুলাটাকে আমরা সামনে আরও মডিফাই করব, ঠিক আছে। এটার একটা মডিফাই ভার্সন আছে যেটা আমাদের ম্যাথে তো মানে একাডেমিকে তো ইউজ করতে পারবো না, অ্যাডমিশন ইউজ করতে পারবো, বাট আমি এখনই একাডেমিকেই তোমাদেরকে একবারে দেখাই দিব, ঠিক আছে, যাতে আর পড়া না লাগে।
আচ্ছা, তো শুরু করা যাক। হ্যালো হ্যালো হ্যালো, আসলে কোনো প্রবলেম হবে না। ওকে, তো দেখো, তো ভাই আমার এখানে ছিল কি, আমার এন ইজ ইকুয়াল টু এন নট ইনভার্স ল্যামডা টি। হ্যাঁ, তোমার এই কী বলে ক্যামেরার ওখানে হঠাৎ করে দেখাইলো লো পাওয়ার মোড, আমি তো ভাবলাম কি রে, আমার আবার পাওয়ার মোড লো তো হয়নি, আমি তো পড়াচ্ছি। এখন ব্যাপারটা হলো ভাই, এইটারও আরও একটা ডেরাইভ ফরম্যাট আছে, সেই ডেরাইভ ফরম্যাটটা তোমাদেরকে দেখাই দেওয়া হবে, ঠিক আছে? ওইটা নিয়ে প্যারা খেও না, হ্যাঁ। কিন্তু ভাই একটু ধৈর্য ধরো, ধৈর্য, ঠিক আছে? হ্যাভ সাম পেশেন্স। আচ্ছা, এরপরে আসলে আমরা কিছু গ্রাফ দেখি, যে গ্রাফটা কমন সেন্স দিয়েও করা যায়, ডিফারেন্টভাবে করা যায়। তো আসলে গ্রাফটা ফার্স্টে দেখি কী লেখা হয়। গ্রাফটা হলো আমার এন ভার্সেস টি গ্রাফ। এন মানে কী, আমার অক্ষত পরমাণু সংখ্যা। আচ্ছা, আমি আগেরটার কি বলে তোমাদেরকে হিয়া দিয়ে দিই, পরিচয়গুলো দিয়ে দিই, তাহলে ভাই তোমাদের জন্য বেটার। সেটা হলো এই যে আমার এটা আছে এখানে তোমার এন, এটা হলো যে ভাই তোমার অক্ষত পরমাণু সংখ্যা, ঠিক আছে? এটা হলো তোমার অক্ষত পরমাণুর সংখ্যা, ঠিক আছে? এটা হলো তোমার অক্ষত পরমাণুর সংখ্যা। এন নট হলো তোমার আদি পরমাণুর সংখ্যা, আদি পরমাণুর সংখ্যা মানে একদম শুরুতে যেটা ছিল। টি হলো যে তোমার ভাইয়া টাইম বা সময়, ঠিক আছে? টাইম, যেটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ভাইয়া ল্যামডা কি? ল্যামডার তো ভাই পরিচয় এখন পর্যন্ত কোথাও দিলেন না। দেখো ভাই, তোমার ল্যামডা হলো তোমার অবক্ষয় ধ্রুবক, ঠিক আছে? মানে এটা তোমার কনস্ট্যান্ট, মনে আছে এখানে আনছিল কেন? এটা কনস্ট্যান্টের জন্য। তার মানে ভাই এটাকে আমার অবক্ষয় হারের ধ্রুবক। ওকে, অবক্ষয় হারের ধ্রুবক, ঠিক আছে? এটা তোমার হলো অবক্ষয় হারের ধ্রুবক। ল্যামডা হলো কি আমার অবক্ষয় হারের ধ্রুবক, টি তো ভাই আমার টাইম, ঠিক আছে? এন নট হলো আমার শুরুতে যেটা ছিল, আর এন হলো কি আমার এখন অক্ষত যে কটা পরমাণু আছে। সবার পরিচয় বুঝে গেছে? জি ভাই, বুঝলাম। এখন ভাই ব্যাপারটা হলো এন ভার্সেস টাইম মানে কি, অক্ষত পরমাণুর সংখ্যা ভার্সেস টাইম। তোমার যত টাইম যাবে অক্ষত পরমাণু আসলে ভাই কী হবে? তো ভাই সিমুলেশনে তো ক্লিয়ার দেখা গেল যে এটা যখন আপনি রিসেট করে যখন এটা অন করলেন, অক্ষত পরমাণুর সংখ্যার ব্যাপারটা কি ভাই এটাই তো, তাই না? শুরুতে ধরেন ভাই আপনার অক্ষত পুরোটাই ধরেন আপনার এখানে অক্ষত ছিল। দেখো ইউলো, আমি তোমাকে আবার রিসেট করে দেখাই। দেখো এটা ধরো তোমার ইউলো, এটা অক্ষত পরমাণুর সংখ্যা। যত সময় যাচ্ছে 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 যাচ্ছে, খেয়াল করছো কি ইগুলো কিন্তু ভাই ধীরে ধীরে ডার্কে কনভার্ট হচ্ছে। মানে কি ভাই পোলোনিয়াম যেটাকে অক্ষত ছিল ভাই ওটা আর এখন অক্ষত নাই, ও কি ভাই একসময় এসে শেষ হয়ে যাবে। দেখি আমার সার্কেলটা পুরোটা শেষ হয় কিনা, আসো দেখি পুরোটা ব্ল্যাকে কভার হয় কিনা, তার জন্য একটু ওয়েট করি, দেখা যাক দেখা যাক দেখি এটা পুরোটা ডার্কে কনভার্ট হয় কিনা। দেখ স্যার, কিন্তু ডার্কে কনভার্ট, পুরোটা ডার্কে কনভার্ট হবে না, বুঝছো? পুরোটা ডার্কে কনভার্ট হবে না, এটা করার জন্য একদম ইনফাইনাইট পরিমাণে টাইম লাগবে। ওকে, দেখছো হালকা পরিমাণে কিন্তু ইউলো আছে, মানে একটু না একটু ইউলো থেকেই যাবে। তো ভাই ব্যাপারটা কি, আসলে এদেরকে স্টপ করে দিই আগে। তো ভাই ব্যাপারটা কি, ব্যাপারটা হলো আপনার যত ভাই টাইম যায় এই গ্রাফটা কি আপনার এরকম করেই চলে যাচ্ছে। যত বেশি সময় যাচ্ছে অক্ষত পরমাণু সংখ্যা আমার তত বেশি কমে যাচ্ছে। কথা বুঝতে পারছো? জি ভাই, এটা ভাই একদম সিম্পল। তুমি যদি ইকুয়েশন থেকে দেখতে চাও, এন ইজ ইকুয়াল টু এন নট ই ইনভার্স ল্যামডা টি, যেটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, মাইনাস যেহেতু এটা নিচের দিকে নামবে, তো ভাই গ্রাফটা আমরা দেখছিও এটা কি ভাই নিচের দিকে নামতেছে। তুমি যদি বেসিক সেন্স দিয়ে ইউজ করো তাও ভাই হবে। এটা ভাই কি লেখা, এন ডিকে মানে কি আমার এন অবক্ষয়, ঠিক আছে? মানে কয়টা আমার ক্ষতি হয়েছে এটা ভাই বুঝবো কিভাবে? বুঝতে পারছো যত ভাই সময় গেছে অবক্ষয় কি বাড়ছে, তাই না? ধীরে ধীরে এগুলোটা কিসে কনভার্ট হয়ে গেছে বা ডার্কে কনভার্ট হয়েছে, মানে কি ভাই ব্যাপক পরিমাণে কি বা অবক্ষয় হয়েছে। এখন ভাই এটা বোঝার জন্য উপায়টা কি, দেখো তোমার এখানে ফর্মুলা কি ছিল, আমার এন ইজ ইকুয়াল টু এন নট ই ইনভার্স ল্যামডা টি। তুমি যদি এটাকে এই সাইডে নিয়ে আসো তাহলে দেখাই যাচ্ছে যেহেতু আপনি ভাই অবক্ষয় চাচ্ছেন, তাই না, যে কয়টা ক্ষতি হয়েছে। ভাই আপনার এখানে তো এন ছিল, তাই না? এখানে ভাই আপনার কী ছিল, এন ছিল, যেটা কি ভাই আপনার এখন অক্ষত অবস্থা আছে, তাই না? অক্ষত মানে কি আনডিকেট অবস্থাতে আছে। এখন ভাই যদি আপনি এখানে অবক্ষয় যদি ভাই চান তাহলে ভাই কী করা যেতে পারে, দেখো এন দেওয়া আছে, এন নট দেওয়া আছে, ই ইনভার্স ল্যামডা টি দেওয়া আছে। আমি সেটাকে লিখতে পারি না যে এন নট মাইনাস এন ডিকে লেখা যায় তো, তাই না? একই তো কথা। এটা কি অক্ষত মানে কি ভাইয়া শুরু থেকে তুমি কি এই পরিমাণ বাদ দিছিলা, আর এখানে হলো কি আমার এন নট ই ইনভার্স ল্যামডা টি। তার মানে ভাই আমি এখান থেকে ওই জিনিসটা যদি আমি সাইড চেঞ্জ করি তাহলে ভাই আমি এখান থেকে কী পাবো, এন নট যদি কমন নাও 1 মাইনাস ই ইনভার্স ল্যামডা টি, ঠিক আছে? তার মানে ভাই এখান থেকে বোঝা যাচ্ছে যে 1 মাইনাস মানে কি গ্রাফটা তোমার এখানে গ্রাফটা তোমার যেটা হবে সেটা হলো তোমার এই রকমভাবে যাবে। হ্যাঁ,
যত সময় ভাইয়া তোমার যাবে তত কি তোমার ডিকে কি তোমার ধীরে ধীরে বাড়তে থাকবে। তোমরাও দেখছিলে আমরাও দেখছিলে ভাই সম্পূর্ণটা কি ভাই ডিকে হবে না। আর এখানে বুঝতে পারতেছো এখানে ভাই তোমার কি আছে এন নট আছে, মানে একটা সময় কি তোমার সবই কি তোমার শেষের দিকে যাবে, যদিও ভাই যাবে না কারণ ভাই এটা এক্সপোনেনশিয়াল কি ভাই আমার গ্রাফ। তো ভাই এটা তো দেখে বোঝাই যাইতেছে, ক্লিয়ার? জি ভাই। এরপরে আসো, আমাকে হয়তো একটু কালো দেখা যাচ্ছে, বাট আমি কালো দেখারও সমস্যা নেই। বডির কন্টেন্ট হলো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এখন ভাই কথা হলো ভাই অর্ধায়ু জিনিসটা কি, ঠিক আছে? অর্ধায়ু জিনিসটা কি? এখন দেখো ভাই অর্ধায়ু ব্যাপারটা হলো যে তোমার যে পরিমাণ সময় টোটাল যে তোমার অক্ষত যে পরমাণুটা সেটা শুরুরটার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? যে পরিমাণ সময়, ঠিক আছে, যে টিতে এনটা তোমার শুরুর এন নট বাই 2 হয়ে যায়, সেটাই হলো কি তোমার অর্ধায়ু। মানে যে টাইমে তোমার পুরো জিনিসটা অর্ধেক হয়ে যায়। ধরো তুমি বাঁচলে 100 বছর, তাই তোমার অর্ধেক কত পাবে? 50 বছর, তাই না? 50 বছর না, বুঝে গেছে? মানে তুমি 100 বছর বাঁচবে, তোমার 50 বছর হয়ে গেছে, মানে এটি তোমার অর্ধায়ু। বা ধরো তোমার কাছে 1000 টাকা ছিল, এখন 500 টাকা আছে, কারো কাছে তো ভাই 500 টাকা শেষ হওয়ার কোনো ব্যাপারই না। কলেজ লাইফের স্টুডেন্টের কাছে অনেক বড় ব্যাপার, ভার্সিটিতে এসে দেখবা দমদম শেষ হয়ে যাচ্ছে। মানে কি তোমার এই 1000 টাকা 500 টাকা হইতে যে পরিমাণ টাইম লাগছে সেটাকে বলে অর্ধায়ু বা হাফ লাইফ, এটাকে বলে হাফ লাইফ, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারলাম। তার মানে কি? তার মানে এখন কথা হলো ভাইয়া যে পরিমাণ টাইমে এটা এন ইকুয়াল টু এন নট বাই টি হবে। এখন কথা হলো ভাই এই টাইমটা যেটাকে আপনার টি হাফ বলে, এই টিটা হলো ভাই টি হাফ, এটা ভাই বের করে কেমনে? এটা ভাই বের করে কিভাবে? তো ভাই টি হাফ বের করার যে ফর্মুলাটা সেটা হলো টি হাফ ইজ ইকুয়াল টু এল এন টু ডিভাইডেড বাই ল্যামডা। কী বললাম? টি হাফ ইজ ইকুয়াল টু এল এন টু ডিভাইডেড বাই ল্যামডা। এখানে এল এন টুর একটা ভ্যালু আছে, সেটা হলো 0.693, ঠিক আছে? আমার মনে আছে একবার এক এক্সামে বলছিল অর্ধায়ু বের করতে, ঠিক আছে? তো আমি অপশনে খুঁজতেছি কোথায় এল এন টু আছে, কিন্তু এল এন টুর জায়গায় 0.693 ছিল। আমি ভাবছি মানে কোশ্চেনটাই ভুল, পরে কি আমি আর দাগায় আসি নাই। তো এক্সামে মানুষের কমন সেন্স এই পরিমাণে নেমে যায়, ঠিক আছে? সো এক্সামের আগে ভাই বহুত লেভেলের প্র্যাকটিস লাগে। তো এখান থেকে ভাই টি হাফ কী পাবো? আমার এল এন টু ডিভাইডেড বাই ল্যামডা, বা ল্যামডা কি অবক্ষয় ধ্রুবক দেওয়া থাকবে, ক্লিয়ার দেওয়া থাকবে, যেটার অবক্ষয় ধ্রুবক এত, এল এন টু আছে, ডিরেক্ট ভাগ দিলে তোমার টি হাফটা কীভাবে বের হয়ে যাবে। আমি তোমাকে টি হাফটা সিমুলেশন দিয়ে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? সমস্যা নেই। তার মানে আমি এখান থেকে বলা যায় যে একটা অর্ধায়ুতে, ঠিক আছে, একটা অর্ধায়ুতে তোমার এন হবে কি ভাই? এন নট বাই 2। কেউ যদি বলে যে না ভাই আমি দুইটা অর্ধায়ু নাই চাই, আমি দুইটা অর্ধায়ু চাই, তাহলে ভাই দুইটা অর্ধায়ু তো হবে কি, বুঝতে পারতেছো ভাই, 2 দিয়ে তোমার আবার ভাগ করতে হবে। তখন হবে কি তোমার এন নট ডিভাইডেড বাই 2 স্কোয়ার। এখানে তোমার 2^1 ছিল, এখানে কি ভাই তোমার 2 স্কোয়ার দিয়ে ভাগ হবে। দুইটা অর্ধায়ু মানে কি 2 দিয়ে 2বার ভাগ হবে। কেউ যদি বলে ভাই তিনটা অর্ধায়ু, তখন হবে কি ভাই? তখন তোমার হবে হলো 2 কিউব দিয়ে ভাগ যাবে। তখন তোমার কি দিয়ে ভাগ যাবে ভাই? 2 কিউব দিয়ে ভাগ যাবে। এভাবে যদি করতে করতে কেউ যদি ভাই আমার এনটা অর্ধায়ু হবে, তখন আমি বলতে পারবো যে এন ইজ ইকুয়াল টু হবে কি এন নট ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এন। বুঝে গেছে? এনটা অর্ধায়ু মানে কি এন ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এন। খুবই 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 ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, বুঝে গেছে? 5টা অর্ধায়ু মানে কি তুমি 2 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ দিবা, 2টা অর্ধায়ু মানে কি তুমি 2 টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ দিবা। ডিরেক্ট তোমার কোশ্চেন দেখবা সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাচ্ছে। কোশ্চেন আমরা করাবো, সো তখন দেখতে পারবো ভাইয়া যে এই ফর্মুলার কামালটা কত জোস। ওকে, আমাদের লাস্ট আর 2টা টপিক আছে, আলফা ক্ষয় বিটা ক্ষয়। তাহলে এবার তোমার চ্যাপ্টার থিওরিটিক্যাল অল পার্ট ভাইয়া আমি একদম ডিটেইল, এর থেকে ডিটেইল আর কোনো জায়গাতে যতই বেশি টাইম লাগে কম টাইম লাগে পসিবল না, দেখা লাগবেও না। ওকে, তো আসলে শুরু করা যাক। আমি অর্ধায়ু একটু দেখে নিই। তো খেয়াল করো, অর্ধায়ু কিন্তু তোমার এতটুকু, দেখছো? ব্যাপারটা হলো পুরো জিনিসটা তোমার এই যে টাইমটা, ঠিক আছে, এই টাইমটা যে শেষ হইতে যতটুকু লাগছে এটা কি তোমার দেখাইছে অর্ধায়ু, ঠিক আছে? ওইটা তোমার দেখাইছে কি অর্ধায়ু। এই যে তোমার দেখো রেটটা তোমার এই যে ক্রস হয়ে গেছে না, এই যে ক্রস হয়ে গেছে না, এটাই হলো কি ভাই তোমার অর্ধায়ু। ক্লিয়ার? জি ভাই। ওকে, বুঝলাম। এবার তোমার দেখো অর্ধায়ু ছাড়াও তোমার এখানে আর একটা টাইম আছে, সেটা হলো তোমার গড় আয়ু। সেটা হচ্ছে ভাই গড় আয়ু। এখন কথা হলো ভাই গড় আয়ু জিনিস কি, বা মিন লাইফ। গড় আয়ুকে বুঝছো, অনেকে বলে টাও দিয়ে বলে, সেখানে তোমার টাও ইজ ইকুয়াল টু হলো 1 বাই ল্যামডা। এখন অনেকে জিজ্ঞেস করে ভাইয়া টাও মানে কি? দেখো ব্যাপারটা হলো এখানে যারাই আছি আমরা, তাই না? ধরো তোমার মরার বয়স একটা, আমার মরার বয়স একটা, তাই না? আমাদের জুনিয়রদের মরার বয়স একটা, এক একজন এক এক বয়সে মরে। যেমন তোমরা মরবা কখন বলো তো? রেজাল্টের পরে। হ্যাঁ, বাবা এসে ট্যাং ভেঙে দিবে। তার মানে কি তোমরা মরবা কি রেজাল্টের পরে? তো ব্যাপারটা কি, আমি মরবো আমারও রেজাল্টের পরে।
তো ব্যাপারটা কি ভাই এক একজন এক একটা টাইমে মরে যাচ্ছে, মানে গড়ে কি মিন মানে কি সবার গড়টা নিয়ে যেটাকে বলে টাও, ওইটা বের করে কি ভাই λ1/λ দিয়ে বের করে, ঠিক আছে? বুঝে গেছে? আশা রাখি গড়ের কনসেপ্ট বুঝে গেছে। হয়তো বা কোনো একটা পরমাণু এখন ঠাস করে ফেটে গেল, কি হয়তো বা সবার শেষে ফাটলো, তাই না? বলা তো যায় না কে কখনো মরে যায়, ঠিক আছে? তো ব্যাপারটা হলো এটাকেই বলা হয় গড়েও, ঠিক আছে? ক্লিয়ার? বুঝে গেছে? জি ভাই। ও তোমাদেরকে একটা ফর্মুলা বলার কথা ছিল, ফর্মুলাটা বলে দিই। এই যে এটা n ইজ ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি। দেখো এটাতে তুমি চাইলে আর একটু মডিফাই করতে পারো। দেখো তোমার টি মানে কী হয়, দেখো তো টি মানে কি আমার সময় না, টি মানে কী আমার সময়। যেভাবে বুঝলাম সময়, এতে করবো কি, দেখো তোমার অর্ধের ফর্মুলা কী ছিল, অর্ধের ফর্মুলা ছিল এল ইন্টু ডিভাইডেড বাই ল্যামডা, তাই না? এল ইন্টু ডিভাইডেড বাই ল্যামডা। আমি চাইলে এখানে ল্যামডাকে কী বলতে পারি বলো তো? আমি চাইলে ভাই এখানে ল্যামডাকে বলতে পারি ln2/t½ এটাকে আমি চাইলে বলতে পারি ln2/t½ ওকে। জেনারেলি তুমি দেখবা পরীক্ষাতে তোমাকে বলবে, তোমার সবার আগে কাজ যেটা হবে ভাইয়া ল্যামডাটা বের করে দেওয়াতে। কখনও তোমাকে পরীক্ষাতে ল্যামডা দিবে না, কখনও তোমাকে পরীক্ষাতে ল্যামডা দিবে না, তোমাকে দেখবা সবসময় এটা অর্ধেও দিয়েই বের করতে বলবে। এখন আমি তোমাকে চাইলে এই ফর্মুলাটা আর একটু ইজি ফর্মেটে লিখে দিতে পারি, সেটা হলো এরকম n ইজ ইকুয়াল টু n নট 2 ইনভার্স টি ডিভাইডেড বাই t½ ঠিক আছে? কি বললাম? n ইজ ইকুয়াল টু n নট 2 ইনভার্স টি ডিভাইডেড বাই t½ অনেক বলবে এই ফর্মুলাটার কাজ কি, এটা তুমি আবার একাডেমিক ইউজ করেন ধরে কিন্তু মার দেবে। এটা ব্যবহার করতে কেন বলতেছি দেখো, ব্যাপারটা হলো ভাইয়া তোমাকে ল্যামডা বের করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল ওই যে t½ কাছে যেতে হবে, যে t½ ইজ ইকুয়াল টু ln2/λ। ফার্স্টে তুমি ওই ফর্মুলা ইউজ করবা, ওখান থেকে তুমি ল্যামডা পারবা, দেন এখানে বসায় দেন তোমার করতে হবে, মানে কি 2 স্টেপ হয়ে গেল, তাই না? 2 ধাপে। দেখবা সরকারি বিভিন্ন কাজে এত ঘুরায়, মানে কি 2 ধাপ। এখন কথা হলো তোমাকে যদি আমি 1 ধাপের সলিউশন দিতে পারি, মানে কি নিচের ফর্মুলা ইউজ করবা আর তোমার ম্যাথ সাথে সাথে শেষ হয়ে যাবে, তাহলে কি তোমার কাজটা ইজি হয়ে গেল না? জি ভাই। তার মানে কি আমি এখানে করলাম কি, তোমাকে বললাম দেখো আমাকে যদি অর্ধেক ডিরেক্ট দিবেই, তুমি ডিরেক্ট এই ফর্মুলাতেই বসে দাও, তুমি ডিরেক্ট এই ফর্মুলাতেই বসে দাও, তাহলে তো ভাই তোমার ম্যাথ শেষ হয়ে যাচ্ছে। বুঝে গেছে? তারপরে ডিরেক্ট যদি তুমি এটা ইউজ করো তাহলে এই ভাই তোমার ম্যাথ কি সাথে সাথে ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাবে। ক্লিয়ার? বুঝা গিয়েছি? জি ভাই বুঝতে পারলাম। ওকে, নেক্সট আসি তোমার আলফা ক্ষয় আর বিটা ক্ষয়। একটা কাজ করি, আলফা ক্ষয় আর বিটা ক্ষয় তোমাদেরকে পরের লেকচারে পড়াই দেবো না, ঠিক আছে? আজকের জন্য আই গেস এনাফ, ঠিক আছে? আজকে তোমরা থাকুক, থ্যাংক ইউ। নেক্সট লেকচারে ভাই আমরা করবো কি, ক্ষয়ের যে পার্টটা পড়ে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব। অনেক কোশ্চেন আছে, ঠিক আছে? অনেকগুলো কোশ্চেন আনা হয়েছে তোমাদের জন্য, প্রায় 15-16টা কোশ্চেন আছে। প্রতিটা কোশ্চেন আমরা করে এই চ্যাপ্টারটা একদম ইন ডিটেলসে কোশ্চেন কীভাবে অ্যাপ্লাই করতে হয় না করতে হয় সব করে লেকচারটা শেষ করে দেবো, ঠিক আছে? 8টা লেকচার, তারপর তোমার এই চ্যাপ্টার ডান অ্যান্ড ডাস্টেড। তো আশা রাখি সবার ভালো লাগছে। তো যে 3টা লেকচার দিলাম সেই 3টা লেকচার ভালো করে রিভাইজ দিয়ে এসে ভেবে ভেবে বুঝে ফর্মুলাগুলো আলাদা খাতে নোট করে দেন লেকচার 4 আসবে, কারণ লেকচার 4 জাস্ট ম্যাথ আর ম্যাথ হবে। ওকে, তো দেখা হবে লাস্ট লেকচারে। টাটা।